দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে ৩ অগস্ট। গত বছর এই দিনের কথা নিশ্চয়ই আপনাদের অনেকের স্মরণ আছে। এই দিনে কিভাবে এক দফার ঘোষণা এসেছিল এবং তার দুদিনের মাথায় পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। এই যে পথযাত্রা এবং মাঝখানে একটা বছর কেটে গেল, তার মাঝখানে আসলে কি কি ঘটলো, কি কি প্রত্যাশা ছিল, আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, তার এক ধরনের হিসেব নিকেশ বোধহয় সবখানেই চলছে। আজকে দুটো বড় সমাবেশ ছিল, একদিকে ছাত্রদল, অন্যদিকে এনসিপি। সব মিলিয়ে এই সমাবেশগুলোর মাধ্যমে যেভাবে জুলাইকে স্মরণ করা হলো, সেটা আসলে সবার স্মরণ করা হলো কিনা, এই প্রশ্ন থেকেই শুরু করতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। আছেন মাহমুদা হাবিবা, তিনি সদস্য মিডিয়া সেল বিএনপি, এবং আছেন মোহাম্মদ মাসুদ রানা, সদস্য ভয়েস ফর রিফর্ম। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব শহীদ খান, আপনার কাছে আসতে চাই। গত জুলাইয়ে ৩ তারিখে মোটামুটি বাংলাদেশের সব ধরনের মত পথের মানুষ বোধহয় শহীদ মিনারে এসে মিলেছিলেন একটাই দাবি, স্বৈরাচারের পতন, এবং সেই দাবি অর্জিত হলো দুদিনের মাথায়। আজকে এসে দুটো আলাদা সমাবেশ হচ্ছে, যারা এই যে আন্দোলন তার বড় অংশীদার, একদিকে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল, অন্যদিকে এনসিপি, তরুণদের নতুন দল। এই যে দুটো সমাবেশের মধ্য দিয়ে তারা বিভিন্ন রকমের কথা বললেন, আজকে বার্তা দিলেন। সবকিছুর মধ্যে কি জুলাইয়ের সুরটা খুঁজে পাওয়া যায়, নাকি সবার পথ অনেক আলাদা হয়ে গেছে আজকে? না, বেসিক্যালি জুলাইয়ের সুর তো সবার মাঝে আছে, সুতরাং খুবই একটা আলাদা পথে তারা চলে গিয়েছে এরকমটা ভাবার কোনো কারণ নেই। বাট যে আন্দোলনের কথা বলছেন ৩ তারিখে, সেই আন্দোলন ছিল এক দফার আন্দোলন বা স্বৈরাচার পতনের আন্দোলন। তো সেই এক দফার আন্দোলনের সকলে যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন, আপনি অভ্যুত্থানের পরে সবাই ওরকমই ঐক্যবদ্ধ থাকবেন, এটা ভাবার কোনো কারণ নেই। ভাবা যাবে না, কারণ গণতন্ত্রে তো মত পথ ভিন্ন থাকতে পারে, আলোচনা ভিন্ন থাকতে পারে, আপনার রাষ্ট্র পরিচালনার নীতি ভিন্ন থাকতে পারে, আদর্শ লক্ষ্য ভিন্ন থাকতে পারে, সেই ভিন্নতা তো থাকবেই। তো আমরা অনেক দিন ধরে, বেশ কিছুদিন ধরে ভিন্নতা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের আলাপ আলোচনা নানান বিষয়ে। যেমন ধরেন আজকের যে প্রথম ২৪ দফার যে প্রথমটা, যে নতুন সংবিধান প্রণয়ন বা রচনা, সেটা নিয়ে বিএনপির ভিন্নতা থাকতেই পারে। আজকে যে সমাবেশ হয়েছিল, ৩ তারিখের সমাবেশ, যদি বার্ডস আই ভিউ মানে উপর থেকে যে ছবি দেখা যায়, তাতে শহীদ মিনারের সমাবেশ বিশাল ছিল, সন্দেহ নেই, একেবারে কানায় কানায় পূর্ণ ছিল। আজকে আবার শাহবাগ কানায় কানায় পূর্ণ ছিল, চারিদিক থেকে যতটুক দেখছে। আমার বাসাটা শাহবাগের কাছে, আমি সারাদিনই ধরেন ওই রাস্তা দিয়ে যত মিছিল গিয়েছে দেখতে পেয়েছি। তো আজকে বিএনপির যে ছাত্র দলের যে সমাবেশ, সেটা অনেক বড় স্ট্রং একটা সমাবেশ ছিল তুলনামূলকভাবে এনসিপির চেয়ে, আমার কাছে মনে হয়েছে। আমি জানি না অন্যরা কীভাবে দেখবেন। তো তুলনামূলকভাবে অনেক বড় সমাবেশ ছিল এবং অনেক অর্গানাইজ সংগঠিত সমাবেশ ছিল। বক্তৃতাগুলো শুনেছি টিভিতে, তো ভালো 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 কথা আমরা শুনেছি। ২৪ দফায় খুব ভালো ভালো অনেক কথা আছে, সুন্দর সুন্দর কথা, সন্দেহ নেই। একটা প্রশ্ন থাকতে পারে, যে একটা প্রশ্ন নাগরিকদের মন থেকে, যে এত ভালো ভালো কথা বলছেন, এরকম ভালোভাবে চলছেন কিনা, কেন দেশটা তো এখন অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে এবং এনসিপি হচ্ছে তাদের একটা পার্টনার বলতে পারেন। অনেকে মনে করেন যে এনসিপি সরকারি দল বা কিংস পার্টি বলে, আমি এও করতে চাই না, বাট সরকারের সাথে তাদের হবনবিং, তাদের যে আচার আচরণ, ডগ স্কোয়াড দিয়ে শহীদ মিনার আজকেও নাকি তল্লাশি করা হয়েছে, এর আগেও চট্টগ্রামে ডগ স্কোয়াড দেওয়া হয়েছিল, এসিপিতে তাদেরকে নিয়ে সুরক্ষা দেওয়া হয়েছে, তাদের সমাবেশ স্থলে হাজার হাজার পুলিশ থাকে, হ্যাঁ, শত শত তো বটেই। তো এই সব মিলিয়ে এনসিপির সাথে সরকারের যে সখ্যতা, সেটা একটা বিষয়, এবং সেই সখ্যতার কারণে তারা যখন কথাগুলো বলেন, তখন তাদের কাছে আবার জনগণ জবাব চাইতে পারে। যেমন ধরেন ২-৩টে মোটা দাগে যদি বলি, যে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা, আপনি বিচারালয়ে আছেন, আপনি বলতে পারবেন। আমি যদি অ্যাঙ্কর হতাম, তাহলে আপনাকে জিজ্ঞাসা করতাম যে আপনি কি গত ১২ মাসে বা এই যে ১১ মাসে বা ১০ মাসে একেবারে সর্বোচ্চ আদালতের ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা চালু হতে বা করতে দেখছেন কিনা। আমার কাছে উত্তরটা হলো যে, আমি যাদের কাছে কথা বলি, উত্তরটা হলো যে ওখানে কোনো বিচার টিচার এখন নাকি ঠিকমতো হয় না, মানে আদেশ পাওয়াই নাকি কঠিন, রায় পাওয়া তো দূরের কথা, এবং ভয়ের সংস্কৃতি একটা কাজ করে। আপনি ওনারা নারীর নিরাপত্তা নিয়ে কথা বলেছেন, গত ১১ মাসে নারীর নিরাপত্তা ব্যবস্থাটা কোথায় গিয়েছে সেটা নিয়ে আলোচনা হতে পারে, বাট আমি প্রত্যেকটা পয়েন্টের উপর আলোচনা করতে চাই না। অনেক ভালো ভালো কথা বলেছেন।
নতুন সংবিধান প্রণয়ন নিয়ে আলোচনা হতে পারে, কারণ আমরা নতুন সংবিধান কতটা প্রণয়ন করব সেটা নিয়ে কথাবার্তা হতে পারে। এবং অনেক বিষয় আছে যেটা আপনি সংবিধানের সংশোধনের সাথে যুক্ত হয় যদি, তাহলে তো আপনাকে একটা পার্লামেন্ট নির্বাচন করতে হবে এবং পার্লামেন্টে যেতে হবে আগে, পার্লামেন্টের মাধ্যমে সংবিধান সংশোধনের কাজগুলো করতে হবে। সো সেকেন্ড রিপাবলিক, অনেক নানান কথা আছে। অনেকে এইখানে অত নাই, আমি পুরো ডিটেলসটা তো পড়তে পারিনি, বিশাল লেখা, 24 দফার তো আরও ব্যাখ্যা আছে। তো সেই ব্যাখ্যাতে গেলে দেখা যাবে যে অনেক কিছু এমন পরিবর্তন করতে হবে যেটা পার্লামেন্ট নির্বাচনের দরকার এবং পার্লামেন্ট গঠন হওয়া দরকার জরুরি ভিত্তিতে। জি, ধন্যবাদ। মাহমুদ হাবিব, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। নতুন যে ভোটাররা আছেন, অনেকে নতুন নন, কারণ গত 15 বছর ভোট দিতে পারেননি, যারা তাদের অনেকের বয়স 30 পেরিয়ে গেছে। এই নতুন ভোটাররা, তরুণ ভোটাররা আসলে কোথায় ভোট দেবেন, এটা একটা বোধহয় বড় প্রশ্ন। আজকে জনাব তারেক রহমান যে সমাবেশ হচ্ছিল সেখানেও তরুণ ভোটারদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তরুণ ভোটাররা কেন আকৃষ্ট হবেন বিএনপির ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং আমাকে যারা শুনছেন। আর প্রসঙ্গের বাইরে যে মনজুর মতিন ভাই, আপনাকে আমি ব্যক্তিগতভাবে, আমি আপনার খুব বড় ফ্যান। আজকে আপনার শোতে আমার প্রথম আসা। আমি দুটো কথা বলতে চাই যে জুলাই আন্দোলন 2024, জুলাই আগস্ট বা 36শে জুলাই সফল বহু পরিচিত মুখের পাশাপাশি অসংখ্য অপরিচিত মুখ এটার খুব বড় ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে খুব স্বল্প সময়ের জন্য আপনি এসেছিলেন। কোনো এক সময় বাংলাদেশ যখন বদলে যাবে, আপনাদের মতো আরও অসংখ্য হিরো আছেন, সাং অর আনসাং হিরোজ। আমার বিশেষ বিশেষ কৃতজ্ঞতা। একজন মা হিসেবে আমার দুটো সন্তান এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিল, কাজেই আমার সন্তানরা বাংলাদেশেই পড়ে, কাজে আমার একটা ব্যক্তিগত কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি। আমি একটু এর আগের প্রশ্নের উত্তর দিয়ে আসতে চাই জুলাই আগস্টের ইয়ে নিয়ে। জুলাই আগস্টে যেটা 1 বছর উদযাপন হয়েছে কি, যখন এক দফা ছিল ওটা সারা বাংলাদেশের মানুষের ছিল, ওটার আবেগটা এত বেশি যে আমার কিন্তু এখনও ওই সময়গুলো মনে পড়লে 3 তারিখে আমরা উত্তরায় থাকতাম এবং ওই সময় 11 নম্বর সেক্টরে একটা ভয়াবহ ব্রেকডাউন হয়, শুক্রবার ছিল। ওই সময় আমার পরিচিত কত বাচ্চা এবং আমার কাছের বাচ্চা, আমাদের নিজেদের বাচ্চারা যে নামাজে যারা গেছিল, ওদের জন্য যে কি সময় গেছে ওই সময়টা, ওইটা যখন মনে হয় তখন ওইটা একটা ডিফারেন্ট সময় ছিল, যখন সবার একটা প্রশ্ন ছিল যে যেই রাষ্ট্রযন্ত্র মানে কোনো বয়স, কোনো সামাজিক অবস্থান, কোনো রাজনৈতিক মতাদর্শ কোনো কিছু বিবেচনা না করে খুন করতে পারে, প্রশ্নের কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই, সেই সরকারের পতন। এই তো মানে সেটা শেখ হাসিনা ছিলেন সেই সময়, ওই টাইরান্টের মাথাটা ছিলেন তিনি, বাট সিস্টেমটা তো পুরোটাই টাইরান্ট, কাজে ওইটা অর্জিত হয়েছে। কাজে ওই জায়গাটায় প্রত্যেকটা মানুষ যে রাজনৈতিক মতপথের ভিন্নতা সহ থাকার পরেও ছিলেন। 1 বছরে যেটা হয়েছে, 1 বছরে কিন্তু বাস্তবতা অনেক ঘুরেছে। এখানে অনেক প্রতিটা আমরা তখন যারা আমাদের তরুণ বন্ধু ছিলেন তারা রাজনৈতিক দল করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো ভিন্ন রাজনৈতিক দল, আমরা যুগপৎ আন্দোলন করেছি অসংখ্য দলের সাথে, তারাও প্রত্যেকে ভিন্ন রাজনৈতিক দল। ফলে এক ধরনের রাজনৈতিক একটা ডেমোক্রেটিক এভিনিউয়ে ওঠার জন্য যেটা সবচেয়ে বড় একটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে নির্বাচন। সেইটা গত 1 বছরে হয়েছে কি, প্রতিটা দিন হাঁটি হাঁটি পা পা করে সময়টা কাছে আসছে এবং যতখানি কাছে আসছে প্রত্যেকটা দলের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস ডেভেলপ করে গেছে ভোটার অ্যাট্রাক্ট করার। ফলে এই যে জুলাই আগস্ট উদযাপন যে প্রশ্নটা আপনি করলেন, গোটা মাস জুড়ে একটা উদযাপন, অলমোস্ট 1.5 মাসের উদযাপন একটা দিন কিন্তু সবাই মিলে করাই যেত। এটা কিন্তু মানে ওই কারণে নয় যে আমরা প্রত্যেকে ভিন্ন রাজনৈতিক দল হতে পারি। যেমন আমরা 1 জুলাই যে প্রোগ্রামটা শুরু করেছিলাম, আমরা কিন্তু সব রাজনৈতিক দলকে ইনভাইট করেছিলাম এবং ওভার দ্য টাইম বিভিন্ন রাজনৈতিক দল জুলাই মাস জুড়ে বিভিন্ন প্রোগ্রাম করেছেন। এমনও হয়েছে যে বিএনপি দাওয়াতও পায়নি, এরকমও হয়েছে ভিন্ন রাজনৈতিক দলের কাছে। ফলে জুলাই ঐক্যটা আসলে আছে, অবশ্যই আছে বলেই কিন্তু আমরা এখনও, আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি যে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন এবং ফ্যাসিবাদের আবার ফিরে আসা বা কোনো সম্ভাবনা থাকা, যেটা যদিও আমি মনে করি না কোনো সম্ভাবনা আছে, সেটার মিনিমাম সম্ভাবনাটাও যদি মানে দেখা দেয়, আবারও আমার মনে হয় শক্তিগুলো সব এক জায়গায় হবে, এটা আমার বিশ্বাস। কিন্তু একই সাথে আরেকটু প্ল্যান্ড ওয়েতে সবাই সব মানে যারা স্টেক হোল্ডার আছেন ভাবার একটা হয়তো সুযোগ ছিল। একটা তো ব্যাপার ঘটছে যে ঘোষণাপত্রের ব্যাপারে সবাই একমত হয়েছেন 5 তারিখে সেই সনদের বিষয়ে ভিন্ন। দেখুন, প্রতিটা রাজনৈতিক দলের তো আসলে মতাদর্শ ভিন্ন মতিন ভাই, প্রত্যেকে আমরা চাইলেও তো আমরা আমাদের মতানৈক্যটা কমিয়ে আনতে পারবো। সেটা সনদের ব্যাপারে, হ্যাঁ, কাজে এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে তো আমরা অনেক আগে একমত হই, আমরা অনেক আগে, এটা ফেব্রুয়ারিতে, এবং আবারও আমরা কিন্তু রিভাইজড ঘোষণাপত্র, আবারও কিন্তু রিভাইজড প্রপোজালটা আমরা আবারও দেওয়া হয়েছে, আমাদের কাছে চাওয়া হয়েছিল
ফেব্রুয়ারিতে প্রথম আমরা দিয়েছিলাম, পরে আবার দেওয়া হয়েছে। ফলে ওইখানে কিন্তু এই সব বেসিক প্রশ্নগুলোতে কিন্তু কোথাও কোনো সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন ভোটের বিষয়ে যে এইবার 4.5 কোটি মতানন্তরে 4.5 কোটি তরুণ ভোটার নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে বিগত 3টা নির্বাচনে ভোট দিতে পারেনি তাদের সংখ্যা খুব কম না। আপনি 30 বলছেন, তো আমার নিজের ধারণা 36, 37, 38-এর অনেকেই বলবেন যে আমি গেছি কিন্তু দিতে পারিনি, আমি যাইনি। তাদের মানে ভোটের যে একটা কালি, এইটা তাদের হাতে কখনোই পড়েনি, মানে এরা একেবারে কুমার ভোটার আর কি, একেবারে সোজা কথায়। যাই হোক, এখন এই সব ভোটারদের জন্য ডেফিনেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো বিশ্বাস করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তরুণদের ভোট পাবে, কারণ আমাদের এইবারের যে পরিকল্পনা, শুধু এইবার নয়, দেখুন বিএনপি 17-18 বছর ধরে যখন যুদ্ধ করছিল তখন আর সব কিছুর পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থার ভেঙে পড়াটা এত বেশি আমরা মানে উইটনেস করেছি। যেমন ধরেন, আমাদের জন্য কোর্ট নিরাপদ ছিল না, আমাদের জন্য এমনকি আমরা যারা ব্যবসায়ী, আমাদের এর মধ্যে যারা ব্যবসায়ী শ্রেণী, তাদের জন্য ব্যবসা কেন্দ্রগুলো কিংবা কোনো ধরনের কাজের অর্ডার পাওয়া, এইগুলো কিন্তু কখনো পসিবল, এগুলো কিন্তু সংকুচিত হয়ে গেছিল একদম। যারা শিক্ষক ছিলেন তাদের বিষয়গুলো তো আপনারা জানেনই, আপনারা জানেন যারা সরকারি চাকরি করেছেন। ফলে আমরা কিন্তু যখন রাষ্ট্র ব্যবস্থাগুলো ভেঙে পড়ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতির যে সংস্কার প্রস্তাবনাটা প্রথম ছিল ভিশন 2030, পরবর্তীতে যুগপৎ আন্দোলনের সব দলগুলো 31 দফা যেটা প্রণয়ন করেছেন, সেখানে বেসিক্যালি আমাদের প্রথম এবং প্রধান ফোকাসটাই কিন্তু হচ্ছে তরুণ ভোটারদের প্রতি। তরুণ ভোটার বলতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা এই মুহূর্তে বাংলাদেশ এনজয় করছে, যেটা অলরেডি 10 থেকে 12 বছর পার হয়ে গেছে। আমরা সম্ভবত ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় আর 35 বা 2035 বা 40-এর বেশি আমরা এটা আসলে এনজয় করতে পারবো না। এই সময়টায় আমরা একটা অপ্রশিক্ষিত হিউজ মানে তরুণ একটা তারুণ্যের একটা শক্তি নিয়ে আমরা বসে আছি, যাদেরকে সম্পদে রূপান্তরের যেই পরিকল্পনা, বা শুধু এটা পরিকল্পনা তো না, বিএনপি তো শুধু মানে পলিসির ওপর, মানে শুধুমাত্র রাষ্ট্রকাঠামো সংস্কারের ওপরে কিন্তু আমরা কাজ করিনি। এখানে কাজ করা হয়েছে এটা একটা ডুয়েবল কিনা, কিংবা যেই কথাগুলো বিএনপি বলছে সে কথাগুলো যেন এমন না হয় যে এগুলো বাস্তবায়নযোগ্য হবে না। আমরা অন্তত এইটুকু বিশ্বাস রাখি, প্রতিটা তরুণ তাদের মেধা যাই হোক না কেন, সেটা মাঝারি থেকে একবারে টপ লেভেল পর্যন্ত, তারা যেন তাদের যে সক্ষমতাটুকু সানিয়ে নিতে পারে, সেটার একটা ট্রেনিংয়ে তাদের যার যেটা প্রয়োজন সেই ট্রেনিংটা পেতে পারেন। যারা উচ্চ শিক্ষার্থী তারা যেন সেখানে সাপোর্ট পান। একই সাথে যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, যাদের উপরে আমরা ব্যাংক করতে চাই, কারণ আমরা যখন চাকরির কথা বলি বা কর্মসংস্থানের কথা বলি, এটার মধ্যে সেলফ এমপ্লয়মেন্টও একটা খুব বড় পার্ট। সো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্রংগেস্ট ফোকাস হচ্ছে তরুণরা। আমাদের পলিসি অনুযায়ী এই পলিসিটা তাদের কাছে পৌঁছে গেলে, এবং যেটা আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত পৌঁছে দেওয়ার, আমি বিশ্বাস করি তরুণদের ভোট বিএনপি পাবে। অনেক ধন্যবাদ। জনাব মাসুদ রানা, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। জুলাইয়ে একেবারে সম্মুখ সারির যোদ্ধাদের একজন আপনি, এরপরে নাগরিকদের হয়ে কাজ করছেন, ভয়েস ফর রিফর্মে আছেন। এনসিপির ব্যাপারে হয়তো আপনার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে, যারা এই আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন তাদের থেকে খানিকটা আলাদা হয়ে কিভাবে দেখছেন এই 24 দফা, এবং সব মিলিয়ে যে প্রত্যাশা নিয়ে আসলে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, এবং তারপর যে নানা মত পথের মধ্যে আলোচনা হয়ে আজকে একটা ঘোষণাপত্র হচ্ছে, দুদিন পরে জুলাই সনদ খানিকটা গুছিয়ে এসেছে। এই জায়গায় সেই 1 বছরকে আপনি কিভাবে দেখেন, এবং জনগণের প্রত্যাশা বলুন বা তারুণ্যের প্রত্যাশা ধারণ করতে আসলে এনসিপি আপনার দৃষ্টিতে কতটুকু সক্ষম হচ্ছে? ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থান তো আসলে আমরা তো দীর্ঘদিন ধরেই বঞ্চিত ছিলাম সব কিছু থেকে, রাষ্ট্রের আচার আচরণ বা সব কিছুর সাথে আমাদের দীর্ঘদিনের শুধু তিক্ত অভিজ্ঞতাই। তো ঠিক গত বছরের এই সময়টাতে আমরা সেই তিক্ত অভিজ্ঞতার কারণে আসলে এই আন্দোলনের সবাই মিলেই আসি, এবং এইটা আসলে ঠিক একটা জনগোষ্ঠী, একটা রাজনৈতিক জনগোষ্ঠীর কোনো অবদান না, এটা আসলে সকল মতের, সকল দলের একটা সামগ্রিক প্রয়াসেরই ফলাফল ছিল হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। তারই ধারাবাহিকতায় ঠিক যখন জুলাইয়ের পরে, আগস্টের পরে, সফলতার পরে একটা তরুণদের যে রাজনৈতিক দলটা আসলো, রাজনৈতিক শক্তি হিসাবে আসার পরে আসলে ঠিক আগেকার যে ঐক্যমত্যের জায়গা ছিল বা আগেকার যেই সিম্প্যাথিটা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ছিল, সেটা কিন্তু এনসিপি বা অন্যান্য যে কোনো দলই যারা আর কি একটু ওঠার চেষ্টা করতেছে, যেই সময়টাতে আসলে ঠিক সাধারণ জনগণ ভাবার চেষ্টা করছে যে নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত, এই সময়টাতে এসে ওই বড় দলগুলোর কাছ থেকে তারা প্রথমেই একটা আসলে বাধার সম্মুখীন হয়। এখন
আমার এই জায়গায় একটা অবজারভেশন হচ্ছে যে আসলে সাধারণ মানুষ কেন ঠিক নতুনদের উপরে ভরসা রাখতে চায়। কারণ এই মুহূর্তে যে সকল দলকে আমরা দেখি, প্রত্যেকটা বড় দল কোনো না কোনোভাবে রাষ্ট্র কাঠামোতে তাদের কিন্তু তাদের একটা, আমরা অতীতের একটা ইতিহাস জানি, এবং সেই ইতিহাস মোটা দাগে আওয়ামী লীগের মতো এত বেশি খারাপ না হলেও সেই ইতিহাস কিন্তু কোনো দলেরই খুব বেশি পক্ষে যাবে না। এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা সকল দলকেই দেখছি যে কিভাবে আসলে তাদের জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক জুলাই এসে আমরা কোন কারণে এইটা বিশ্বাস করব যে এখন গিয়ে এই রাজনৈতিক দলগুলা তাদের ওই পুরাতন আচরণকে ফেলে দিয়ে সামনে আগাবে? আমরা কিন্তু এই ধরনের কোনো উপসর্গ তৃণমূল থেকে পাই না। তৃণমূল থেকে কিন্তু সাধারণ জনগণ এই ধরনের কোনো উপসর্গ পায় না। তো সেই জায়গা থেকে তারা নতুন দলের অনেক ভুল ভ্রান্তি অনেক কিছু আছে, তারা নতুন দলের প্রতি মোটা দাগে আশাবাদী। এখন নতুন দলের হচ্ছে রাজনৈতিক যেটা হচ্ছে অভিজ্ঞতা হোক বা যেটাই হোক, তাদের বয়সের কারণে হোক, আরও অনেক রাজনীতিতে একটা দীর্ঘ মেয়াদী একটা আসলে একটা প্রচেষ্টা, এটার কিছু অভিজ্ঞতার ঘাটতির কারণেই হোক, তাদের কিছু ব্যাপারে সমালোচনা সৃষ্টি হয়েছে। কিন্তু ওভারঅল মানে আমি মনে করি যে আসলে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর একটা রাজনৈতিক দলের আসলে ভালো করার জায়গাটা বা ভালো করার স্পেসটা থাকা উচিত। একটা প্রশ্ন করা হয় যে আসলে এনসিপি পুরনো যে রাজনৈতিক আচার আচরণ, যে রাজনৈতিক সংস্কৃতি, সেখান থেকে কতটুকু বেরিয়ে আসতে পেরেছে, কতটুকু পরিবর্তন করতে পেরেছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তাদের অ্যাপ্রোচের দিক থেকে অনেক কিছুই কিন্তু খুব ডিফারেন্ট, নতুন। যেমন বাংলাদেশে প্রথম একটা রাজনৈতিক দল যারা তৃণমূলকে অ্যাকনলেজ করে, যারা কিন্তু 64 জেলায় যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, আপনার শব্দে বোধহয় খানিকটা সমস্যা হচ্ছে, আমরা এর মধ্যে একটু ঠিক করে নেবার চেষ্টা করব। জনাব শহীদ খান, আপনার কাছে এই ফাঁকে একটু আসতে চাই। সেটা হচ্ছে এই যে পরিবর্তিত পরিস্থিতি, সেখানে জনপ্রত্যাশার সাথে মানুষের যে বিভিন্ন ধরনের দর্শন বলুন, চিন্তাভাবনা বলুন, সেটাকে মিলিয়ে নেবার যে চেষ্টা, সেখানে একটা কথা বিভিন্ন সময় ঘুরে ফিরে আসে যে এখানে ডানপন্থীদের উত্থান হচ্ছে কিনা। কদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই আশঙ্কার কথা খানিকটা বলেছেন। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে বাংলাদেশের ডানপন্থা খুব শক্তিশালী হয়ে উঠছে? খুব শক্তিশালী হয়ে উঠছে কিনা এটা বলা কঠিন হবে, কেননা আমাদের তো পপুলার ভোটটা জানি না আমরা এখন পর্যন্ত, এবং ডানপন্থীরা কি পপুলার ভোটে সরকার গঠন করতে চায় কিনা এটা একটা জানার বিষয়। মাঝে মাঝে তো খিলাফতের কথা শোনা যায়, সুতরাং ওইসব জিনিসটা তো পুরোপুরি আলাদা। যারা ওইসব করতে চান তো তারাও ডানপন্থী, মানে উগ্র ডানপন্থী বলতে পারেন। আর এখানে জামাতে ইসলামী যেটা আছে, তারা এবং ইসলামী দলগুলো সাধারণত নির্বাচনে অংশগ্রহণ করেন। তো নির্বাচনের মধ্য দিয়েই বোঝা যাবে, যেটা বলা হচ্ছিল যে মানুষ নতুনদের উপর ভরসা রাখতে চায়। তো এটা আমি কীভাবে বুঝবো? এটা তো যিনি ভরসা রাখার কথা বলেন তিনি বুঝতেছেন যে হ্যাঁ, মানুষ ভরসা রাখতে চায়। সেটা ভরসা রাখতে চায়, কার উপর ভরসা রাখতে চায়, এটা বোঝার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র এবং একটা নির্বাচন। একটা নির্বাচন হলেই আমরা বুঝতে পারবো যে মানুষ আসলে কাদের উপর ভরসা রাখতে চায়। তো সুতরাং ওই যে নির্বাচনটাকে আপনি সামনে আনেন, নির্বাচন নিয়ে যদি ঘোষণা হয়ে যায়, 5ই আগস্টে যখন অন্তর্বর্তী সরকারের প্রধান তো একটা বিশাল সমাবেশে বোধহয় এই ঘোষণাটা করবেন, এটা উনি টিভিতেও করতে পারতেন, সমাবেশ করতেছেন। সুতরাং সমাবেশটা একটা ইম্পর্টেন্ট একটা এজেন্ডা ওনার জন্য। একসময় দেখা গেছে কোনো কোনো দেশে সমাবেশে স্টেডিয়ামে শপথ গ্রহণ করেন, তৃণমূল বোধহয় এটা করেছিল। নর্মাল বঙ্গভবন বা লাট সাহেবের কাছে না যেয়ে এটা ইয়াতে ওই ময়দানে যে তারা আয়োজন করেছিল তাদের শপথ গ্রহণ। তো প্রধান উপদেষ্টা খুব ভালো একটা পদক্ষেপ নিচ্ছেন, তিনি একটা বিশাল সমাবেশ এবার। সেই বিশাল সমাবেশে হয়তো 10 লক্ষ লোক হবে। সেই 10 লক্ষ লোক তো পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে না, যখন এটাও রেডিও টিভিতে লাইভ সম্প্রচার হবে। তো এই সমাবেশে উনি যখন বক্তব্য রাখবেন, সেদিন তিনি ইলেকশনের ব্যাপারে পরিষ্কার বক্তব্য রাখতে পারেন, কারণ সনদ নিয়েই তো আমরা আলোচনা করছিলাম। আর তখন আমরা এই ভরসা, আমাদের সমর্থন কত, কে কাকে চায়, কার উত্থান হচ্ছে, কার পতন হয়েছে, সব কিছু কিন্তু আমরা বুঝতে পারবো। তার মধ্যে তো একটা ইনক্লুসিভ নির্বাচন নিয়ে কথা বলা খুব বিপজ্জনক, কারণ ইনক্লুসিভ বললে আবার মনে হয় যে কাউকে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে লোকজন। সেই জন্য আপনি নির্বাচনটা কীরকম হবে,
14 সালের নির্বাচন কেন গ্রহণযোগ্য হয়নি, 18-24 কেন গ্রহণযোগ্য হয়নি, এই সব কিছু কিন্তু আমাদের আলোচনার মধ্যে রাখতে হবে। সুতরাং তখন আমরা বুঝতে পারবো যে ভরসাটা মানুষ কাকে করছে। ওই একটা দল ক্ষমতায় ছিল, অমুকে 71 সালে খুন, ধর্ষণ, রাহাজানি, রাজাকারিগিরি করছে, সব দলের কথা বলা যায়। আপনি বলতে পারেন জামাত থেকে শুরু করবেন, আপনি জামাত, বিএনপি, তারপরে জাতীয় পার্টি, তারপরে আওয়ামী লীগ, আবার বিএনপি, সব মিলেই তো আপনি তখন তাদেরকে ট্যাগ করতে পারেন। কিন্তু ফাইনালি আপনাকে দেখতে হবে সবই ট্যাগ হয়ে গেছে, তো কি আছে তাহলে? হোয়ার ইজ দ্যাট নিউ পার্টি যাকে মানুষ সমর্থন করে? সেই সমর্থন কিন্তু আমাদের বোঝার একমাত্র উপায় হলো গণতন্ত্র, নির্বাচন। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। আমরা ছিলাম একটা আলাপে যেন মাসুদ রানা আপনার সাথে, তখন খানিকটা যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার কাছে জানতে চাইছিলাম যে আসলে পুরনো রাজনীতি থেকে বেরিয়ে আসার নতুন বন্দোবস্তের যে আলাপ ছিল এনসিপির তরফ থেকে, সেটা তারা আসলে মাঠে কতদূর প্রমাণ করতে পারলেন? আমি যেটা বলছিলাম যে আসলে প্রথম দল হিসেবে তারা মানে একদম পথে প্রান্তরে চলে গেল। এর আগের যে রাজনৈতিক একটা কালচার ছিল যে তারা প্রত্যেকটা নেতার একটা মানে শক্তিমত্তা প্রদর্শনের একটা জায়গা ছিল এই ধরনের সমাবেশগুলো। তো তারা ওইটা থেকে বের হয়ে গিয়ে তারা নিজেরা চলে গেল একদম জনগণের কাছে। এটা মানে আমার কাছে মনে হয় এটা প্রশংসার দাবি রাখে এবং মানে জিনিসটা অনেক অর্গানিক, একদম ন্যাচারাল আমার কাছে মনে হয়েছে। কিছু প্রশ্ন থেকেই যাবে, সেগুলো সবসময় থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এনসিপি দল হিসেবে প্রথম ফান্ড রেজিং কনসেপ্টটা বাংলাদেশে আনলো। এখন এইটা কতটুকু সফল হলো বা এইটা কিভাবে কি হলো, তারা এই সাহসটা দেখাইছে যে না, তারা আসলে বিভিন্ন মানুষের কাছ থেকে, একদম মানুষের কাছ থেকে টাকা নেবে এবং সেটা দিয়ে তারা চলবে। এবং তারা বলার চেষ্টা করলো যে আসলে না, তারা তাদের এই যে যারা রাজনীতি করবে তাদেরও একটা ওইখান থেকে একটা মানে অর্থ সংস্থানের ব্যবস্থা তারা চিন্তা করছে, যেটা ভালো। যেটা যদি সেটা অনেক বড় পরিসরে হয়, সেটার ফলাফলটা অবশ্যই ভালো। এবং এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সবই কি ভালো? এই প্রশ্ন যদি আসে তাহলে সব জায়গায় কিন্তু তারা সফল না। যেমন ধরেন নারী ইস্যুটা নিয়ে তারা কিন্তু তাদের দলের নারীরা কিন্তু একদম মানে সোশ্যাল স্ফিয়ার, ওইটা তো এখন আরেকটা বাস্তবতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের জীবন কিন্তু আমাদের জীবনে এখন একটা বড় বাস্তবতা। সেই জায়গাটাতে যখন এক ভয়ানকভাবে হ্যারেসড হয়, দল হিসেবে কিন্তু তারা শুরুতে খুব বড় স্ট্যান্ড নিতে পারে নাই। কারণ একটা ব্যাপার একটা সন্দেহ আছে সবার ভেতরে যে না, তারা সম্ভবত একটা নির্দিষ্ট মতাদর্শের গোষ্ঠীকে টানার চেষ্টা করছে, মানে বেসিক্যালি একটু ডান একটা ভাব আছে বা কনজারভেটিভদেরকে সাথে একটু সখ্যতার একটা চেষ্টা করছে। এইটা থেকে আসলে এইটা তাদের একটা ব্যর্থতা আমার কাছে মনে হয়, যে তারা আসলে যে একটা সুইং, একটা বিশাল বড় একটা জনগোষ্ঠী ছিল যারা বিপ্লবের বা অভ্যুত্থানের এই স্টেক হিসেবে তাদের প্রতি সবসময় বায়াস ছিল, যেটা সবসময় থাকবে। তাদের প্রতি কিন্তু একটা তাদের শুভাকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে। তো সেই জায়গা থেকে তারা এই একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে হয়তোবা খুশি করতে গিয়ে তাদের টিউনিং মানে তাদের টোনটা এমন হয়তোবা ছিল যে কারণে অনেকে হতাশ। এটা অনেক বড় একটা হতাশার জায়গা। তো মানে সব কিছুই যে তারা সফল, মানে আমি একটা জিনিস বিশ্বাস করি যে পলিটিক্যাল ইম্যাচিউরিটি থাকার কারণে এবং বড় মুরব্বীদের খুব বেশি পৃষ্ঠপোষকতা না থাকার কারণে তাদের আসলে মাঝে মাঝে ট্র্যাকলেস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেইটা থেকে পুরোপুরি কনক্লুশনে না আসাটা বেটার। 24 দফার মাধ্যমে কি মনে হলো যে তারা মোটামুটি পথে ফিরছেন বা আপনাদের যে প্রত্যাশা সেগুলোর কাছাকাছি আসতে পারছেন? ধরুন নির্বাচনে সরকারি ব্যয়ের কথা একটা জায়গায় তারা এনেছেন, এই ধরনের ধারণাগুলো কি আসলে বাস্তবসম্মত বলে মনে হয়েছে কিনা? আমার কাছে মনে হয় যে আসলে যে 24 দফাটা নিয়ে এনসিপি আজকে আরও তাদের সামনের ইশতেহার বা সামনের দিনগুলোতে কেমনভাবে তারা রাজনৈতিকভাবে চিন্তা করবে এটা ক্লিয়ার করলো। রাজনৈতিক পরিমণ্ডলে এই আলাপগুলা বিশেষ করে সিভিল সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। তো সেটাকে তারা অফিসিয়ালি রেকগনাইজ করলো এবং সেটা নিয়ে কাজ করার জন্য তারা আগামীতে অনেক কিছু করবে বলে তারা এই বিশ্বাসটা আমাদের করানোর চেষ্টা করছে। আমি বেসিক্যালি এইটাকে অনেক ভালোভাবে দেখি যে তাদের 24 দফাটা আমার গতানুগতিক যে রাজনৈতিক দলগুলোর ভাবনার চেয়ে একটু ডিফারেন্ট। এখন আবার সমস্যা হচ্ছে যে কাঠামোর বাইরে যাওয়ার কিছু ক্ষেত্রে কিন্তু প্রবণতা কারোর ভেতরে নাই। যেমন ধরেন বাংলাদেশ, আমি এটা আশা করছিলাম ব্যক্তিগতভাবে যে বাংলাদেশে আসলে সব কিছুই ঢাকা কেন্দ্রিক।
এবং সকল প্রতিষ্ঠানের আচরণও হচ্ছে একদম সেন্ট্রালাইজড। তো আমি এই সেন্ট্রিস্ট মনোভাব থেকে বের হওয়ার কোনো একটা কিছু খুঁজতেছিলাম, যেটা আসলে পাই নাই। তবে ওভারঅল আমার কাছে 24 দফার টোটালটাই মানে আমার কাছে ভালো লাগছে আর কি। এবং এইটা কতটুকু ফিল্ডে বাস্তবসম্মত, আমাদের রাজনৈতিক পরিসরের কালচার, আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেম, এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। কিন্তু ইমপ্লিমেন্টেশন যেটা তারা করতে চাচ্ছেন, এবং যদি তারা বেশিরভাগ জনগোষ্ঠীকে এটা নিয়ে কনভিন্স করতে পারে, অবশ্যই ভালো কিছুই অপেক্ষা করছে। একটা প্রসঙ্গ একটু আগে জনাব খান তুললেন যে সরকারের নেক নজর আছে এনসিপির ওপর, তাদেরকে বিশেষভাবে নিরাপত্তা দেয়া হয়। সেটা কি এনসিপির জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে হয় আপনার কাছে? আসলে আমার কাছে একটা জিনিস মনে হয় যে আসলে মানুষের সিম্প্যাথি সবসময় নিপীড়িত গোষ্ঠীর প্রতি থাকে। তো যখন আপনি রাষ্ট্রের সুনজরে থাকবেন, বেসিক্যালি হচ্ছে ক্ষমতার সুনজরে থাকবেন, তখন মানুষ একটু সন্দেহজনকভাবে দেখবেই। এখন অভ্যুত্থানের পরে এই সরকারকে তারা বসাইছে, তো সরকারের তাদের প্রতি একটা বায়াসনেস থাকবেই, এটাও একটা বাস্তবতা। কিন্তু প্রবলেমটা হয়ে যায় তখন যখন হচ্ছে কিছু কিছু মানুষজন, আসলে এনসিপি ঘরানার কিছু মানুষজন যখন ওই প্রাক্তন ঘরানার মানুষদের মতো কথা বলে, বা তাদের টোনটা ঠিক ওই রকম অথরিটেটিভ হয়, যেইটা আসলে ভয়ের সংস্কৃতি ক্রিয়েট করে। সেটা মিডিয়াতে ক্রিয়েট করে, সেটা সিভিল সোসাইটিতে ক্রিয়েট করে, সেটা বিভিন্ন জায়গায় ক্রিয়েট করে। এইটার সংখ্যা খুব বেশি না, কিন্তু এই প্রমিনেন্ট ভয়েসগুলোকে খুব বেশি ভালোভাবে দেখা হয় না, আর ওইটা দিয়ে বেশিরভাগ মানুষজন বিচার করতে চায়। এটা অবশ্যই একটা সমস্যার কিন্তু জুলাই বাস্তবতায় এনসিপির, যেহেতু জুলাইয়ের গণ অভ্যুত্থানে হিরোদের বেশিরভাগই এনসিপিতে আছে, তাদের প্রতি ওই বায়াসনেসটা থাকবে। এবং আমার মনে হয় বিগত সময়ে যেই ধরনের কিংস পার্টি হয়েছে, বিগত সময়ে যেই অভ্যুত্থানের ফলাফল যেই রাজনৈতিক দল যেভাবে ঘরে তোলার চেষ্টা করছে, সেটার তুলনায় অনেক কম এনসিপির নেওয়ার কথা। কারণ এনসিপি আসলে 24কে পুরোপুরি একা ক্যাপিটালাইজ কখনোই করতে পারবে না, কারণ এইখানে সোশ্যাল মিডিয়ায় খুব সাধারণ মানুষজন এটার হক এখনো নিজেরা এইটার জন্য গলা চিপে ধরবে যে না, এটার অংশীদারিত্ব আমারও আছে, শুধুমাত্র রাজনৈতিক দল না, অনেকেরই আছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে সামগ্রিকভাবে তাদের একটা বায়াসনেস থাকলেও তাদের ওই পুরা ফসলটা তোলা সম্ভব না। নেগেটিভ আসবে, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যে এনসিপি ওই প্রাক্তন যেই কিংস পার্টি বা প্রাক্তন এস্টাবলিশমেন্টদের দ্বারা যারা আশীর্বাদ পুষ্ট হয়েছে, ঠিক সেরকম অবস্থায় নাই। জি, অনেক ধন্যবাদ। মাহমুদা হাবিব, আপনার কাছে ফিরে আসতে চাই। আগের প্রসঙ্গগুলোতে যদি কিছু যোগ করার থাকে নিশ্চয়ই করবেন। এর পাশাপাশি নারীদের যেভাবে নির্বাচন করা হবে সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ঐক্যমত্য কমিশন থেকে যেভাবে বলা হচ্ছে যে দলগুলো 10% নারীকে মনোনয়ন দেবেন, তার একটা সমালোচনা বা একটা আশঙ্কা অনেকে করেন যে তেমনটা যদি হয় তাহলে হয়তো যেখানে দল মনে করবে যে সেই আসনে তার জেতার সম্ভাবনা কম, ওখানে হয়তো একজন নারীকে দিল, ফলে সংসদে আসলে নির্বাচিত হয়ে নারীদের যাওয়ার সম্ভাবনা বা হারটা বাড়ার খুব একটা সম্ভাবনা তারা দেখেন না। এই ব্যাপারে আসলে বিএনপির অবস্থানটা কি, এবং বিএনপির মধ্যে থেকে আসলে নারীদের রাজনীতি করার চ্যালেঞ্জগুলো কি? ধন্যবাদ আপনাকে। আমি একটু আগে 2-3টা কথা বলে আসি। সেটা হচ্ছে যে আমাদের তরুণ বন্ধু বললেন যে এনসিপি বড় ধরনের বাধা নানা ধরনের ফেস করেছে। আমি যদিও বাধাগুলোর ঠিক প্রকৃতি এতক্ষণ ধরে আমি ভাবছিলাম যে বাধাগুলো কি হতে পারে। বেসিক্যালি নতুন দল হিসেবে কিংবা তরুণ হিসেবে আমি দেখেছি যে বিভিন্ন পুরনো রাজনৈতিক দলগুলো তাদের সর্বোচ্চই চেষ্টা করেছেন নানাভাবে সমর্থন দেওয়ার। এখন যদি ফেসবুকীয় যে যুদ্ধগুলো এখন চলে, যেটাতে উভয় পক্ষে অনেক তরুণ এবং ক্ষেত্র বিশেষে বিশেষ দলের ক্ষেত্রে তো পেইড লোকজনই আছে, বিশেষ করে অতি ডান কিছু কমেন্টস আমরা দেখতে পাই, ব্যক্তিগত আক্রমণ দেখি। সেগুলো ছাড়া রাজনীতিতে এটা একটা রেগুলার জিনিস যে রাজনীতি যখন আপনি করতে শুরু করবেন একটা সার্টেন পর্যায় পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া হবে, এরপরে যে দেখা যায় যে ওটা একটা যুদ্ধের পরিণত হয়। তো এখানে যখন আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে অতীতে বিভিন্ন দল অবশ্যই সুযোগ পেয়েছে রাজনীতি করার, বিভিন্ন দল সুযোগ পেয়েছে, কিন্তু সেই হিসেবে কারোরই রাজনীতি একটা দেশ চালানো এবং একটা সরকার চালানো খুব সহজ বিষয় নয়। বা বিএনপি তার সময়ে সরকার পরিচালনা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মোট 4টা টেনিয়ার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাটা আমরা গোল্ডেন টাইম বলি, কাজে ওইটা নিয়ে ডিসকাশনে নাই যাই। এখনও যে আমাদের ইকোনমির যে ব্যাকবোন দাঁড়িয়ে আছে তারই নেওয়া অসংখ্য নীতির মানে
প্রতিফলন এটা। আমি তার মধ্যে রেডিমেড গার্মেন্টস উল্লেখ করতে পারি, আমি তার মধ্যে আনস্কিল্ড ফরেন রেমিটেন্স উল্লেখ করতে পারি। এরপরে চলে আসি আমরা 96-এ একটা ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন যে একটা 12 দিনের সরকার হয়েছিল। 12 দিনের মধ্যে 4টা কার্যদিবস ছিল, আপনার কি বলে সংসদীয় কার্যদিবস। এই কার্যদিবসে 26শে মার্চে আপনার তত্ত্বাবধায়ক আইন পাশ করে এই সংসদটা ভেঙে দেওয়া হয় 29 তারিখে। এই সংসদটা যখন ভাঙা হয়, শেখ বেগম খালেদা জিয়ার হাতে কিন্তু সমস্ত টুলই ছিল, যে টুলগুলো ব্যবহার করে পরবর্তীতে আওয়ামী লীগ দানব হয়ে উঠেছিল। এই র্যাব বলুন, যেই বলুন, র্যাব যখন তৈরি করা হয়, র্যাব যখন ওই যে আপনার ওই অপারেশন ক্লিন হার্ট বা কিছু একটা হয়েছিল, তখন যখন এটা পরিচালিত হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা। কাজে এই খুব সহজে যৌথ বাহিনীর খুব ট্যাগি মানে খুব সহজে কিন্তু কিছু কথা বলা যায়, কিন্তু মনে রাখতে হবে যে কোনো ক্ষমতাই কোনো সময়ই যদি আপনি ক্ষমতার কাছাকাছি থাকেন, আপনি প্রশ্নবিদ্ধ না হয়ে পারবেন না মঞ্জুর। যেমন এনসিপি দলটা একেবারেই নতুন, 1 বছর যদি আমরা জুলাই অভ্যুত্থানের হয়, তাহলে এই দলের বয়স বোধহয় 8-9 মাসের বেশি নয় বা আরও কম। তো এই এত স্বল্প বয়সেও এতগুলো চাপ তাদেরকে সইতে হয়েছে, এত ধরনের অভিযোগের মুখোমুখি তাদেরকে হতে হচ্ছে। রিজনটা হচ্ছে যে আপনি পাওয়ার ইজ আ ভেরি ক্রিপল থিং। আপনি যখনই ক্ষমতার কাছাকাছি যাবেন, তখন এটা অনেক টাফ এই সিস্টেমটাকে প্রপারলি মেনটেন করা। ফলে 3টা টেনিয়ার বেগম আমাদের সম্মানিত চেয়ারপারসনের আন্ডারে যে 3টা টেনিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল পার করেছে, সবগুলোই একেবারে প্রশ্নাতীত রকমের ভালো ছিল তা তো না। বহু কিছু ঘটেছে, অবশ্যই বহু ভুল ত্রুটি আছে, কিন্তু তার মানে এই নয় যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুযোগ থাকার পরেও দানব হয়ে উঠেছে, হয়নি কিন্তু। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে 2-3টা কথার সাথে আমি কখনো একমত হতে পারি না। এই জুলাই ছিল, আপনাকে আমি শুরুতেই বললাম, জুলাই ছিল মানে সূচনাটা যাই হোক না কেন, এন্ড হয়েছে জুলাইয়ের 1 দফাটা সমগ্র বাংলাদেশ ছিল এটার পেছনে। শুধুমাত্র ওই আওয়ামী সরকারের সুবিধাভোগীরা ছাড়া, আমি আবারও রিপিট করি, সরাসরি ওই সম্পৃক্ত সুবিধাভোগী ছাড়া বহু আওয়ামী লীগের পিতামাতাও কিন্তু এই আন্দোলনে ছিলেন। কাজে এই আন্দোলনের ফলে 8ই আগস্ট যে সরকার এসেছে, এটা কেউ বসায়নি, কিন্তু এটা কিন্তু সর্বমতেরই কিন্তু প্রতিফলন। প্রত্যেকটা এই স্টেক যাদের মানে 5ই আগস্ট কিংবা 36শে জুলাইয়ের যে স্টেক হোল্ডার্স, প্রত্যেকের সমর্থন কিন্তু এই সরকারটা সবার। কাজে এই টোনটা খুব কেয়ারফুল থাকা উচিত। এটা আমি আমার তরুণ বন্ধুদের কাছেও শুনি। কিন্তু রিজনটা হচ্ছে কি জানেন, যে বড় দলগুলো যদি ভেজাল করতে শুরু করতো শুরু থেকেই, একেবারে প্রথম দিনই, যে না আমরা এটা মানছি না, আমি জাস্ট আপনাকে হাইপোথেটিক্যালি বলছি, এটা কিন্তু এত স্মুথ হওয়ার কোনো সুযোগই ছিল না। কেন প্রত্যেকে, এমনকি আমরা সেনাবাহিনীকেও স্যালুট করি ওই সময় তাদের আলোচনা আবার ঘুরে আসছে যে ওই সময় বিএনপিকে বলা হয়েছিল জাতীয় সরকারে আসতে, বিএনপি সেটা করেনি। না, বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি ওইটাতে। কারণ হচ্ছে ওটা এককভাবে কোনো মানে এই কোনো পার্টির পক্ষে, দেখুন একটা সর্বজন গ্রাহ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি এবং এই ধরনের মানে অ্যানোনিমাসলি খুঁজে বের করে আনা যার যার ক্ষেত্রে অত্যন্ত সফল ব্যক্তিদের সমন্বয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারটা হয়েছে, এটা যদি সর্বদলীয় আপনি করতেন, তখন কিন্তু একেবারে ক্যাওটিক হতো বিষয়টা। এই যে আপনি যারা এই মুহূর্তে তরুণ, যাদের নিয়ে আমরা বন্ধু যাদের নিয়ে কথা বলছি, তারা মানি বা না মানি, তাদের কিংস পার্টি আমি কোনোভাবেই বলতে চাই না, কিন্তু তারা তো সরকারের সাথে সরাসরি সংশ্লিষ্ট একটা দল। এই যে এর পরেও আমরা প্রতিনিয়ত শুনি বিএনপি হাতে সব কিছু আছে, বিএনপি সব কিছু চেঞ্জ করছে। জামাতে ইসলামী, যাদের সরাসরি ইনক্লুশন আছে এই পার্টির, এই সরকারের প্রতিটা অংশে, সেটা নিয়েও আমাদের অসংখ্য অভিযোগ। আমরা করছি না, আমরা এনসিপি নিয়ে বলছি না। তো এই যে ধরুন বিএনপিকে নিয়ে কি এনসিপি বলছে না, জামাতে ইসলামকে সারাক্ষণ বলতে আছে না আমাদেরকে নিয়ে। এই দলটা কেবলমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ, যাকে নিয়ে আমরা এখনো মানে তীব্র আশাবাদ রাখি এবং একেবারে সীমাহীন কনফিডেন্সও তার প্রতি, এই মানুষের তার আন্ডারে যে অন্তর্বর্তীকালীন সরকারটা হয়েছে, তার চেয়ে বেটার কিছু এখানে হওয়ার সুযোগ ছিল না। এবং এই ভেঙে পড়া বাংলাদেশে বহু ডিসিশন সবাই আমরা আশা করেছিলাম যে প্রথম 1-1.5 মাসের মধ্যেই হয়তো খুব ক্রুয়েল কিছু ডিসিশন নেওয়া হয়তো সম্ভব হবে। রিজন হলো তারা তো কোনো পলিটিক্যাল পার্টি বিলং করেন না। বাংলাদেশ প্রতিটা রাজনৈতিক দলের কিন্তু কিছু আফটার ম্যাথ থাকে, তাদের অনেক ক্যালকুলেশনস থাকে, তারপরে তাদের প্রতিটা স্ট্র্যাটেজি অ্যাজ পার দ্য স্ট্র্যাটেজি, মানে তাদের সব কিছু বিবেচনা করে করতে হয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা এই যে সরকার যারা ক্ষমতায় এসেছেন, তাদের তো এমন কোনো বিষয় নাই, তারা এই দেশে দায়িত্ব পালন করতে এসেছেন। এবার নারীদের প্রসঙ্গে আসি, সরি আমি খুব লম্বা বলে ফেললাম। নারীদের প্রসঙ্গের বিষয়টা হচ্ছে যে 10% তো বটে বিএনপি, আসলে 15% নারীও যদি হয়, তবুও আমার ধারণা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ওই সক্ষমতা আছে নারীদের। এখন আপনি যেটা বলছেন যে যদি শুধুমাত্র মানে বন্ধা সিট, যেটাকে আমরা বলি যে প্রতিটা দলেরই তো কিছু পজিটিভ সিট থাকে এবং কিছু নেগেটিভ সিট থাকে, চাইলেও তো এটা সম্ভব হবে না। যেমন ধরুন আমি আমার প্রসঙ্গটা আমাকেই উদাহরণ হিসেবে আপনাকে বলি, আমি রাজশাহী 5-এ মনোনয়ন প্রত্যাশী, আমি সেখানে কাজ করছি। আমার দল কিন্তু হয় আমাকে রাজশাহী 5-এ দেবে, না হয় দেবে না, আমাকে কিন্তু সিলেট 3-এ নিয়ে যে রাজশাহী, অথবা ধরুন এমন কোনো
কোনো একটা আসন, যেটা আমরা বন্ধা আসন বা নেগেটিভ আসন বলছি, ওখানে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। ফলে জেনারেলি ওটা হবে না যেখানে যেখানে প্রার্থী আছেন এবং সেই প্রার্থী পাওয়ার দলের মধ্যে নারীদের রাজনীতি করার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার সেটা কি বিএনপি করতে পারছে? আমরা রাজনীতি করছি, যুদ্ধ আছে তো রাজনীতিতে এক ধরনের, কিন্তু সেই যুদ্ধটা আসলে কি ধরনের আপনাকে সেটা বলি, যেটা আমি আসলে কর্পোরেট লাইফেও দেখেছি, আমি ব্যবসায়িক উদ্যোক্তা, কাজে আমি সেখানেও দেখেছি। আপনাকে যখন একটা টেবিলে একজন পুরুষের সাথে বসতে হয়, সেটা কর্পোরেট লাইফই বলুন আর যেখানেই বলুন, ইউ হ্যাভ টু বি টুয়াইস অ্যাজ কোয়ালিফাইড অ্যাজ দ্য পারসন ইউ আর সিটিং উইথ। সো ওই জায়গাটায় আপনাকে মাথায় রাখতে হবে, এটা রাজনীতি আপনি বাকি সমস্ত সেক্টরে একই ট্রিটমেন্ট হচ্ছে, এইখানে রাজনীতি আলাদা কিছু হচ্ছে না। তবে এখানে পরিশ্রমী যারা, মেধাবী যারা, অথচ তাদেরকে পিক করা হয়নি কিংবা তারা সুযোগ পাননি, এটা কম। নানা অভিযোগ আমাদের আছে তো, অবশ্যই আছে। যেমন ধরেন আমাদের প্রত্যেকের সক্ষমতার ধরন ভিন্ন, আমাদের বিভিন্ন জায়গায় আমরা ভালো কাজ করছি, কিন্তু হয়তো দিন শেষে রাজনৈতিক দলগুলো এমন অনেক সক্ষমতাকে প্রাধান্য দেয়, মাঠে মিছিল করার সক্ষমতা আমার সেটা অনেকের তুলনায় কম, কিন্তু আমার অন্য অনেক সক্ষমতাটা অনেক ভালো। কিন্তু মানুষ জোগাড় করে একটা বড় মিছিল আমি করতে পারবো, কিন্তু মিছিলটাকে টেনে নিয়ে যাওয়ার যে হেঁটে বেড়ানোর যে ক্যাপাসিটি, ওটা হয়তো আমার কম। ওই জায়গাটায় দেখা যায় কি কিছু ক্রুড পলিটিক্যাল পজিশনের জন্য কনসিডারেশন এগুলোও খুব বড় মার্ক মানে পেয়ে যায়। ফলে দেখা যায় যে আবার আপনাকে বললাম যে ডাবল কোয়ালিফাইড হয়ে তারপর একটা জায়গায় আসতে হয়। এই যুদ্ধটা কিন্তু শুধু রাজনীতিতে যে আমরা ফেস করছি তা নয়। কিন্তু আপনাকে আরেকটা আমি ফ্রাস্ট্রেশনের কথা এবার বলি, নারীর সংখ্যা বৃদ্ধি। নারীর সংখ্যা বৃদ্ধি যখন আজকে আমরা 18 বছর পরে শেখ হাসিনা সরকারের পরে আলাপ করি, এটা উচিত না আলাপ করা। 17-18 বছরে পুরুষদেরই রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল, তাদের পরিবার থেকে, তাদের বাবা মার পক্ষ থেকে, তাদের স্ত্রীদের পক্ষ থেকে। সেখানে নারীরা তখন ছাড়, নতুন নারীরা রাজনীতি আসবে কোথা থেকে, প্রশ্নই উঠে না। আর এখন পজিটিভ সময় এসেছে। এখন ধরুন আমাদের এখন আমরা অলমোস্ট 14.something 15% নারী আমরা মানে নিচ থেকে উপর পর্যন্ত আছি। কিন্তু ধাক্কা লাগার বিষয় হচ্ছে নতুন দল যখন যাত্রা শুরু করেছে তাদের 11.4% মাত্র। কেন? তাদের আন্দোলনে তো মঞ্জুর ভাই আপনি ছিলেন, আপনি দেখেছেন না 55 থেকে 60% নারী ছিল না। এই যে আপনার 4টা উপদেষ্টা দিলেন এই সরকার, একজনও কি নারী হতে পারতেন না? পিআর ওখানে কাজ করে না? জি, অনেক ধন্যবাদ। জনাব শহীদ খান, এই নারীদের প্রসঙ্গে আসতে চাই। অনেকে খুব স্পষ্ট করে এবং আমার ধারণা সঠিকভাবেই বলেন যে নারীদের উপস্থিতি ছাড়া আসলে গণঅভ্যুত্থান কোনোভাবেই সফল হতো না। আজকে যখন নারীদের রাজনৈতিক অধিকারের প্রশ্ন আসে তখন 10% এবং সংসদের ক্ষেত্রে আগের ব্যবস্থাই মোটামুটি রেখে দেয়া নিয়ে অনেক কথা হচ্ছে এবং ঐকমত্য কমিশনে কোনো নারী নেই সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। আসলে নারীর ক্ষমতায়নের থেকে কি আমরা এখন অনেক দূরে থেকে গেছি না কিছু অগ্রগতি দেখেন আপনি? না, নারীর ক্ষমতায়ন তো কিছু অগ্রগতি আছে, এবার ক্ষমতায়ন থেকে আমরা তো অনেক দূরেই আছি। ধরেন আমরা কোটাতে ফিরে যাই, যে কোটা বিরোধী আন্দোলন যখন আমরা করলাম তখন কিন্তু এই অনেক আলোচনা হয়েছিল। তখন আমরা অনেকেই বলেছিলাম যে আমাদের নারী কোটা কেন তুলে দিতে হবে, তুলার তো কোনো কারণ নাই। আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান, একটু আগে কর্পোরেট হাউসের কথা বলা হলো না, শুধু গভর্নমেন্ট বাদ দেন, বড় বড় কর্পোরেশন, সেখানে জার্মানিতে আইন করা হয়েছে, আপনার ইউরোপে আইন করা হয়েছে যে তোমার কর্পোরেশনের টপ পজিশন, যেটা একদম ডিরেক্টর লেভেলের পজিশন বা একদম টপ 10টা পজিশন, সেটার কমপক্ষে 50% নারী থাকতে হবে। আইন করে করতেছে, তারা ব্যবস্থা করতেছে। আপনি তো নারীদেরকে এগিয়ে নিয়ে যাবেন। তো আমরা তখন কোটার আন্দোলন যখন করেছি তখন তো আমরা এগুলো চিন্তা করি নাই। তো এখন আপনি ওইখানে আমি চিন্তা করলাম না, তো হঠাৎ করে এসে রাজনৈতিক দলের মধ্যে আপনি 50% কোটা তো দিবেন না। আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করতেছি। নারীর প্রয়োজন যখন আন্দোলনে যখন দরকার তখন একসাথে হাঁটবো, যখন দরকার নেই তখন ছুঁড়ে ফেলে দেবো। এটাই তো হয়েছে। এই যে নারীদের ব্যাপারে আজকে 24 দফা কিন্তু নারীদের ব্যাপারে কিছু ঘোষণা আছে, বাট ওই যে উনি যেটা বললেন, তা ওনাদের পার্টির মধ্যে কতজন নারীকে তারা নেতৃত্বে আনছেন, কতটুকু আছে, 2-1 ছাড়া তো আমরা কাউকে দেখি না। এবং তারপরে কিন্তু নারীরা চলে যাচ্ছে রাজনীতি ছেড়ে। অনেকে ডিক্লারেশন দিয়েছে যে না, এইভাবে রাজনীতি করা যাবে না, আমরা করতে পারছি না। তো এইটা আছে আমাদের দেশে, এটা চলবে। কিন্তু আমাদের যদি পার্টি যারা অ্যাসপিরেশন আছে, যারা সরকার গঠন করতে চান ভবিষ্যতে, তারা যদি এই বিষয়টাকে ভালোভাবে বিবেচনা করেন, যেটা আলোচনা হচ্ছে যে হ্যাঁ নারীদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। অবশ্যই আমাদের পলিটিক্যাল কালচারে নারীদের রাজনীতি করার অনেক বড় চ্যালেঞ্জ, আমি ওনার সাথে একদম এগ্রি করি। রাত্রে 12টার সময় তো কোনো নারীকে আপনি, আমাদের কালচারটা কি, আমি এমপি সাহেবকে বা আমার যে লোকাল গভর্নমেন্টের যিনি আছেন, আমি আমার 2টার সময় আমার হসপিটালে প্রয়োজন, আমি তখন তাকে চাই। আমার 3টার সময় তার বাসায় যে ঠকঠক করে জাগিয়ে তুলতে হবে, আমরা এখনই চলেন। তো এই জিনিসটা ইভেন প্রধানমন্ত্রীকে, মানে বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী তো আমরা পেয়েছি, ইভেন নারী প্রধানমন্ত্রীও কিন্তু এই সীমাবদ্ধতা থাকে
যে অনেক পুরুষ মানুষকে নিয়ে যখন কথাবার্তা বলতে হয়, অনেক কিছু করতে হয়, তখন তারা এই সীমাবদ্ধতার মধ্যে পড়েন। সেটা তো আমরা অতিক্রম করতে পারি, নিশ্চয়ই একসময় অতিক্রম করব। তার মধ্যে যদি ওই যে ডানদের উত্থান হয়, তার মধ্যে যদি আমরা আরও নানান কিছু দেখতে পারি, তার মধ্যে যদি খিলাফত কায়েম করার জন্য লোকজন রাস্তায় নেমে পড়ে, তাহলে তো নারীদেরকে আরও কোণঠাসা করে ফেলবো। সুতরাং ওইসব জায়গায় কিন্তু কাজ করতে হবে। কিন্তু এই যে মনোনয়নের যে প্রক্রিয়াটা রেখে দেওয়ার কথা হচ্ছে, বা রাজনৈতিক দলগুলো যে ব্যাপারে একমত হলো, এবং মনোনয়ন আসলে কিভাবে হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, সেটা তো সবারই জানা। সেই ব্যবস্থাটার কি প্রয়োজন ছিল না পরিবর্তনের? না, ওখানে তো আপনি ওই পরিবর্তনটা তো আপনি চাপিয়ে দিতে পারবেন না। এটা তো রাজনৈতিক দলের কাছে ছেড়ে দিতে হবে যে তারা কিভাবে তাদের মনোনয়নটা করবেন। আমাদের কিন্তু আমরা এখন যেসব কথা বলছি, আপনার 2007-08-এর কথা চিন্তা করেন, তখন যে নির্বাচনী বিধিবিধান করা হয়েছিল, সেখানে কিন্তু এই যে নারীর প্রতিনিধিত্ব, নানান কিছু, সব কিছুই কিন্তু ছিল। আমরা তো গত ওই 7 সাল থেকে যদি ধরেন 15 বছর বা 20 বছর, 24 বছরে তো এই কী বলে 19 বছরে তো আমরা খুব বেশি পরিবর্তন করতে দেখি নেই। পরিবর্তনটা তো ভিতর থেকে আসতে হবে। আমি একটা জিনিস জায়গায় বলি যে জাতীয় সরকার নিয়ে আমরা একটা প্রশ্ন করছেন, আমি ওখানে ওই জিনিসটা আমি খুব ভালোভাবে খেয়াল করেছি। যখন বলা হয় যে যার কাছে এটা জানাতে চাই, ওদের পার্টির হাইকমান্ড থেকে যেটা বলেছিল যে নির্বাচনের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক, স্পেসিফিক, যে আমরা জাতীয় সরকার কেন করছি না, কেন আমি ওই সরকারের মধ্যে গেলে আমরা যখন নির্বাচন করব, সেই নির্বাচনে তো আমাদের তখন তো আমরা নিরপেক্ষ নির্বাচন কীভাবে বলবো। সেই কারণে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার, আমি বারবার বলছি। আমরা কিন্তু ওখান থেকে অনেকটা সরে গেছি। এটা কিন্তু বিএনপি ওইটা বলেই তারা সরকারে অংশগ্রহণ করেনি, এবং আমার কাছে মনে হয় এটা খুবই জুডিশিয়াস এবং রাইট ডিসিশন ছিল। এবং নির্বাচন করার বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান দায়িত্ব, সেখানে থাকা উচিত ছিল। আপনি সংস্কার করেন, সংস্কার করতে পারবেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। সব সংস্কার যেগুলোতে ঐক্যমত্য হয়েছে, সেগুলো আপনি বাস্তবায়ন করতে 10 বছর লাগতে পারে। আমি জানি না, আমি 5 তারিখে তো শুনবো সব কিছু, শোনার পরে বুঝে যাবে। আপনি ধরেন উচ্চ কক্ষ বাস্তবায়নে 2 বছর লেগে যেতে পারে। উচ্চ কক্ষ নিয়ে তো পার্লামেন্টে আলোচনা হবে, উচ্চ কক্ষের গঠন নিয়ে আলোচনা হবে, পার্লামেন্টে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের তো নানান কথা থাকবে। আপনি ওই ফরেন সার্ভিস একাডেমিতে চা নাস্তা খেয়ে আলাপ আলোচনা করলেন কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং যেখানে সমতা আছে, মানে বিএনপির 2জন লোক, আপনার ধরেন কমিউনিস্ট পার্টিরও 2জন আছে, এনসিপিরও 2জন আছে। তো আপনি যখন ওইটা হিসাব করেন, জামাতেরও 2জন আছে, ইসলামী দলগুলো 10টা, তাদের 2জন করে আছে। তখন আপনি ওই ফোরামে, ওটা তো আর পার্লামেন্ট না, মাঝে মাঝে ওয়ার্কআউট করতে দেখেছি আমরা কাউকে, কিন্তু ওই ফোরামে যখন আপনি কথা বলেন, তখন মনে হয় যে দেশের অধিকাংশ মানুষ বোধহয় পিআরের পক্ষে। হ্যাঁ, হতে পারে, বাট পিআর নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন একটা কি এগ্রিমেন্ট অন নন এগ্রিমেন্টের মতো আমার কাছে মনে হয়। কারণ এই উচ্চকক্ষে পিআর চালু করে দিবে, আমার মনে হয় না এটা পার্লামেন্টে যখন আলোচনা হবে তখন এটা পুরোপুরি চালু করা সম্ভব হবে। ধন্যবাদ। জনাব মাসুদ রানা, যদি আর কিছু যোগ করার থাকে। আমার এখানে একটা মানে দ্বিমত আছে, যে আমার কাছে মনে হয় যে এই সরকারের নির্বাচন কখনোই প্রধান দায়িত্ব হওয়া উচিত ছিল না, এবং এটা দরকারও নাই। এই সরকার একটা অভ্যুত্থান পরবর্তী একটা প্রক্রিয়ার মাধ্যমে আসছেন, এবং যেহেতু আমি বারবার করেই বলার চেষ্টা করছি যে আমরা ঠিক কাদের হাতে পরবর্তী ক্ষমতাটা ছেড়ে দিব, ঠিক সেই সকল রাজনৈতিক দলের কাছেই ছেড়ে দিব। সেটা যে দলই হোক না কেন, এনসিপি, বিএনপি, জামাত, যেই দলই হোক না কেন, তাদের প্রতি আমাদের ওই ট্রাস্টটা নাই। তারা আমাদেরকে নির্বাচনে যাওয়ার পরে ঠিক কীভাবে সংস্কারগুলো করবেন, আপনি ধরেন ঠিক 4-5 মাসের মধ্যে আপনি নির্বাচন দিয়ে দিলেন, তারপরে শেষ সব কিছু। কিন্তু অ্যাটলিস্ট এই মুহূর্তে যেই ঐক্যমত্য কমিশন নামে যেই জিনিসটা হচ্ছে, সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, মানুষ এই ম্যান্ডেটগুলো কিন্তু দেখতেছে। এখন এই মানুষের ম্যান্ডেটগুলো কিন্তু মাথায় থাকবে। আর এই ধরনের প্রবণতা তখনই আসে যখন সাধারণকে একদম টোটালি এক্সক্লুড করে দেওয়া হয়। সাধারণ কিন্তু এত শক্তিহীন না। সাধারণ এই এখনকার যে পলিটিক্যাল কমিটমেন্টগুলো আছে, সেই পলিটিক্যাল কমিটমেন্টগুলোকে কিন্তু মস্তিষ্কে ধারণ করবে, এবং পরবর্তী ভোটের ডিসিশনেও তারা হেল্প করবে, বা তারপরে পরবর্তী সময়ে ওই শাসন ব্যবস্থা থেকে তারা আর একটা ডিসিশনে আসতে পারে, যে ডিসিশনের কারণে তারা আওয়ামী লীগের পতন ঘটাইছে, সাধারণ মানসিক পতনটা ঘটাইছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সংস্কার এটা খুব কখনোই কোনোভাবে খুব দ্রুত কোনো প্রক্রিয়া না, এটার জন্য একটা মিনিমাম টাইমলাইন দরকার, এবং অবশ্যই সংস্কারই প্রধান দায়িত্ব। এরপরে সংস্কারে যখন হচ্ছে সবাই মিলে, এই যে আগামীকালকে ধরেন হচ্ছে বা 5 তারিখে একটা ঐক্যমত্যের একটা জায়গায় একটা চার্টার হচ্ছে, বা আরও কিছু দ্রুতই সবাই একটা জায়গায় আসবে, তখন আমরা সবাই সাধারণ জনগণ দেখতেছি যে না, তারা সবাই একমত। সেই সময়টাতে আমরা পরবর্তী তাদেরকে ধরতে পারবো যে না, তোমরা এই জায়গায় একমত হয়েছিলে, কিন্তু তোমরা কিছুই করতেছো না। সেই জন্য একটা ন্যূনতম একটা সময় দরকার।
কিন্তু যখন নির্বাচনটা টার্গেট হয় তখন এই ধরনের চিন্তা ভাবনা আসলে আসে না, একটা তাড়াহুড়া কাজ করে তখন। জি ধন্যবাদ। মাহমুদা হাবিবা যদি কিছু যোগ করার থাকে। ধন্যবাদ। যেটা আসলে আমার মনে হয় সেটা হচ্ছে যে শুধু নির্বাচনও নয়, শুধু সংস্কারও নয়। আমার কাছে প্রথম থেকে আমরা 4টা ম্যান্ডেট যেটা সরকার একেবারে মোটা দাগে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে প্রথম মানে প্যারালালি চলার মতো 4টা দায়িত্ব। সেটা হচ্ছে আহতদের চিকিৎসা, নিহতদের পুনর্বাসন, বিচার ব্যবস্থা, স্পেশালি মানবাধিকার যেটা লঙ্ঘিত হয়েছে 24-এ সেইটার বিচার ব্যবস্থা, সংস্কার এবং নির্বাচন। দেখুন, নির্বাচন যেটা এত বছর বাংলাদেশে অনুপস্থিত, শুধুমাত্র এই একটা ফাংশন জিরো করে দেওয়ার কারণে দায়বদ্ধতা জনগণের কাছে, যেটা বলছিলেন আমার তরুণ বন্ধু, যে সাধারণের যে সাধারণের ক্ষমতা আছে বলেই তো পাওয়ারটা সাধারণের কাছেই ফিরে যাওয়া দরকার। সেই ক্ষেত্রে নির্বাচনের চেয়ে বড় সংস্কার তো আর কিছু হতে পারে না, এবং খুব অল্প সময়ও না। এই বাংলাদেশের একটা আস্ত রাষ্ট্র কাঠামো, যেটা অসংখ্য উইং আছে, এই প্রতিটা যে 4টা কথা বললাম প্রতিটাই তো প্যারালালি চলার মতো বিষয়। সেখানে বিচারিক ব্যবস্থাটা আমরা বুঝে নেই যে কিছুটা স্লো হওয়ার প্রধান রিজনটা হলো যে এমন একটা বিচারিক কার্যক্রম তারা চালাতে চান যেটা মাঝপথে বা পরবর্তীতে যে যেন কেচে না যায়। এটা এই জন্য আটঘাট বেঁধেই হয়তো তারা একটু গুছিয়ে এগিয়েছেন। যদিও আমার কাছে বারবার মনে হয়েছে যে বিচারিক ব্যবস্থায় যতখানি জনবল কিংবা দক্ষ এবং যোগ্য লোককে নিয়োগ করার সুযোগ ছিল, সেটাই সরকার গ্রহণ করেনি। একটা মাত্র ট্রাইব্যুনালের আন্ডারে একটা তদন্ত কমিশন দিয়ে এটা কতটুকু কি হবে জানি না, কিন্তু কাজটা তো চলছে এবং চলমান। আর দিন শেষে আপনি যেভাবেই বলুন না কেন, ওই যে সাধারণের কথাটা আসছে, ওই যেই সাধারণ দেখছেন পিআর কি হবে কি হবে না, যেই সাধারণ প্রতিনিয়ত আলোচনা শুনছেন নারীদের বিষয়ে, যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে সংরক্ষিত সিট নিয়ে বোধহয় আপনি জানতে চাইছিলেন, যে সংরক্ষিত সিটের নমিনেশন প্রসেসটা আসলেও একটা কিছু চিন্তা ভাবনা করে বের করার সুযোগ আছে কিন্তু, এবং এই জায়গাটা একটা দায় এড়ানোর সুযোগ নাই এখানে যে ঐকমত্য কমিশন। আসলে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, জনাব খান যদি কিছু যোগ করার থাকে। না, সংস্কার, নির্বাচন তো একটা বড় সংস্কার। যেহেতু আপনি 14, 18, 24-এর কথা বলেন, যেহেতু আপনি তত্ত্বাবধায়ক সরকারটা যখন বাতিল করে দিল অন্যায়ভাবে, হ্যাঁ, এবং তখনই তো এটা নিয়ে ঝামেলা শুরু হলো, এবং এটাই আন্দোলনের কিন্তু মূল কেন্দ্রবিন্দু, যে একটা তত্ত্বাবধায়ক সরকার, একটা ভালো নির্বাচন। এবং আপনি তো অনেক কিছু করবেন, অনেক কিছু করতে হবে। আপনার দেশে তো ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস দরকার, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি দরকার, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস দরকার। এই দরকারটা তো আমরা 5ই আগস্টের আগেই ফিল করেছি। আমরা কি কিছু করতে পেরেছি এখন পর্যন্ত? শুধুমাত্র ওই যে আপনি ঘোষণা দিবেন, এটা দিয়ে হবে না। আপনি ঘোষণা দিবেন এবং কাজও করবেন। অনেক ধন্যবাদ। আসলে সময় একেবারেই ফুরিয়ে গেছে। আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। বিদায় নিচ্ছি।